নবান্নে মুখ্যমন্ত্রীর কাজ ছিল রাত্রির 11টা পর্যন্ত থাকার, ওখানে বসে বসে কী করতেন, কোন মুখটা ওনার বেরোবে সেই কাগজ জেনেসিসের এই লোকগুলো নিয়ে যেত, আর জেনেসিস বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করত। জাল ডিসিআর বানিয়ে, ডিসিআর মানে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট, এটা বিএলআরও ইস্যু করে। বিএলআরওর ইস্যু করা কার্বন রিসিপ্টের জাল কপি বানিয়ে যারা গাড়ি নিয়ে যেতেন, পাথরের গাড়ি কোয়ারিজগুলো থেকে বের করে সেখানে এগুলো তাদের ধরানো হতো, টাকা নেওয়া হতো। এটা তো শুধু আপনি রামপুরহাট দেখলেন। এরপর আপনি যদি নানুর যান, সেখানে পার লরি ঝাড়খণ্ডের কয়লা 38,000 টাকা করে তুলতো এই কাজল শেখ। সিবিআই চার্জশিট এই নিয়ে তো আমরা মামলা করে এখনো পর্যন্ত সেই মামলা চলছে। রামপুরহাটের যিনি সিপিআইএমের প্রার্থী ছিলেন সঞ্জীব মল্লিক, তিনি মামলা করেছিলেন ফেক ডিসিআর দিয়ে কোটি কোটি টাকা। এই যে কাল মিলে গেছে, অনুব্রত মণ্ডল ওই যে বলেছে না 3.5 কোটি করে কলকাতায় পাঠাতাম, একদম অঙ্ক মিলে যাচ্ছে। এই 3.5 কোটি টাকা উঠতো কীভাবে? সংখ্যালঘু মানুষ, তারা অনেক শিক্ষা হয়েছে তৃণমূলের আমলে, তৃণমূলের প্রতারণা দেখতে পেয়েছে যে চুপচাপ সংখ্যালঘু মানুষকে একদম সেই, আপনি জানেন তো সেই এক ধরনের কথা আছে, সেই বয়েল ফ্রক সিনড্রোম। একটা ব্যাংকে আপনি যদি ঠান্ডা জলের উপর বসিয়ে রাখেন, দিয়ে এটাকে একটু পাত্রটাকে একটু একটু করে উত্তপ্ত করেন, ব্যাংক প্রথমে বুঝতে পারে না, তারপর যখন এক ঝটকায় যখন সেই ওই চামড়ার স্তরটাকে ভেদ করে তাপ পৌঁছায়, তখন না ব্যাংক একবার লাফ দেয়, বাঁচার চেষ্টা করে, তারপরে সে বাঁচতে পারে না। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে তাপ দেওয়ার কাজটা তো মমতা ব্যানার্জির আমলেই শুরু হয়েছিল। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। যে আজকে উনি 1 কোটি মুসলমানকে নিয়ে ওখানে নামাজ পড়তে যান। এগুলো সমস্ত বক্তব্য, এই কথাগুলো হচ্ছে উস্কানিমূলক বক্তব্য হিসেবেই ধরা উচিত বলে আমি মনে করি। এয়ারপোর্টের মসজিদ নিয়ে বিষয়টা রিজলভ হয়ে গেছিল বহুদিন ধরেই, এবং আপনি দেখবেন যে সেখানে কথোপকথনের মধ্য দিয়ে অনেক সমস্যার সমাধান হয়। অন্তত এয়ারপোর্টের ভিতরের মসজিদের প্রশ্নে সেটা হয়েছিল, এবং বিশেষত যারা ইসলামে বিশ্বাসী মানুষ তারা এই বিষয়ে এগিয়ে এসেছিলেন যে একটা মসজিদ যদি কোথাও শিফট করা হয়, তার যদি এই এয়ারপোর্ট যেখানে একটা যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য একটা সিদ্ধান্ত, তারা রাজি ছিলেন। পক্ষে আমি যতটুকু জানতে পেরেছি তারা বিকাশবাবুর সাথেও যোগাযোগ করেছিলেন, তার কথা হয়েছিল। কিন্তু এখন এই বিষয়টাকে নিয়ে যদি আবার বলা হয়, তাহলে আজকে এমনিতেই সমস্যা সংকুল পশ্চিমবঙ্গ, যেখানে যে কোনো রকমের উস্কানি সেটা কিন্তু মানুষের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা দেখতে পাচ্ছি এই যে সিদ্দিকুল্লাহ এবার নির্বাচনে জিততে পেরেছেন, যিনি নির্বাচনে জিততে পারেন না 1 কোটি লোক আনবেন, এটা আপনি বিশ্বাস করছেন কিভাবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী এবার নির্বাচনে যিনি জিততে পারেননি, তিনি 1 কোটি লোক আনবেন। পশ্চিমবাংলায় যে মানুষটার কথায় নাকি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় হতো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিড়লা প্ল্যানেটোরিয়াম ভর্তি করতে পারবেন কিনা সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী 1 কোটি মানুষকে নিয়ে যাবেন, এটা ভাবলেন কিভাবে? পশ্চিমবাংলার 1 কোটি মানুষ, তারা যদি যে কোনো ধর্মে বিশ্বাসী হন না কেন, তারা এই কাজ করবার জন্য দলে দলে জমায়েত হবেন, এমনটা ভাবার কোনো কারণ নেই। সংখ্যালঘু মানুষ, তারা অনেক শিক্ষা হয়েছে তৃণমূলের আমলে, তৃণমূলের প্রতারণা দেখতে পেয়েছে যে চুপচাপ সংখ্যালঘু মানুষকে একদম সেই, আপনি জানেন তো সেই এক ধরনের কথা আছে, সেই বয়েল ফ্রক সিনড্রোম। একটা ব্যাংকে আপনি যদি ঠান্ডা জলের উপর বসিয়ে রাখেন, দিয়ে এটাকে একটু পাত্রটাকে একটু একটু করে উত্তপ্ত করেন, ব্যাংক প্রথমে বুঝতে পারে না, তারপর যখন এক ঝটকায় যখন সেই ওই চামড়ার স্তরটাকে ভেদ করে তাপ পৌঁছায়, তখন না ব্যাংক একবার লাফ দেয়, বাঁচার চেষ্টা করে, তারপরে সে বাঁচতে পারে না। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে তাপ দেওয়ার কাজটা তো মমতা ব্যানার্জির আমলেই শুরু হয়েছিল। নতুন তদন্তের মোড়, সিবিআই চার্জশিট এই নিয়ে তো আমরা মামলা করে এখনো পর্যন্ত সেই মামলা চলছে। রামপুরহাটের যিনি সিপিআইএমের প্রার্থী ছিলেন সঞ্জীব মল্লিক, তিনি মামলা করেছিলেন ফেক ডিসিআর দিয়ে কোটি কোটি টাকা। এই যে কাল মিলে গেছে, অনুব্রত মণ্ডল ওই যে বলেছে না 3.5 কোটি করে কলকাতায় পাঠাতাম, একদম অঙ্ক মিলে যাচ্ছে। এই 3.5 কোটি টাকা উঠতো কীভাবে? এই যে জগন্নাথবাবুই তো, জগন্নাথ চট্টোপাধ্যায় যিনি মন্ত্রী, উনি বলেছেন যে দাবিটা করেছেন, এবং দাবিটা ম্যাথামেটিক্যালি কারেক্ট, যে এই টাকা কত কম পেত তৃণমূলের আমলে আর এখন কত ওঠে।
কিভাবে উঠতো জানেন? জাল ডিসিআর বানিয়ে, ডিসিআর মানে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট, এটা বিএলআরও ইস্যু করেন। বিএলআরওর ইস্যু করা কার্বন রিসিপ্টের জাল কপি বানিয়ে যারা গাড়ি নিয়ে যেতেন, পাথরের গাড়ি কোয়ারিজগুলো থেকে বের করে সেখানে এগুলো তাদের ধরানো হতো, টাকা নেওয়া হতো। এটা তো শুধু আপনি রামপুরহাট দেখলেন। এরপর আপনি যদি নানুর যান, সেখানে পার লরি ঝাড়খণ্ডের কয়লা 38,000 টাকা করে তুলতো এই কাজল শেখ। নবান্নে মুখ্যমন্ত্রীর কাজ ছিল রাত্রির 11টা পর্যন্ত থাকার, ওখানে বসে বসে কী করতেন, কোন মুখটা ওনার বেরোবে সেই কাগজ জেনেসিসের এই লোকগুলো নিয়ে যেত, আর জেনেসিস বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করত। তার জন্য সংবাদ মাধ্যম বোবা হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল। বঙ্গ মিডিয়ার কাছে তখন এটা গুরুত্বপূর্ণ ছিল না বকটুয়ের মানুষ মরলে তার মাংসের গন্ধ বেরোয় পোড়া নাকি টাকার গন্ধ বেরোয়। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।